আসলে আমরা যদি বাংলাদেশের জঙ্গিবাদের বা সন্ত্রাসী হামলার কথা আ বলতে শুরু করি, তাহলে প্রথমেই পহেলা জুলাই ২০১৬ তারিখে হলি আর্টিজান বেকারিতে যে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল সেটাই সামনে চলে আসে। বাংলাদেশ এরকম ভয়াবহতম হামলার শিকার এর আগে কখনো হয় নাই এবং এই হামলার মধ্যে দিয়ে একটি ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা শুরু হয়েছিল, আপনারা জানেন। ওই হামলায় দেশি বিদেশি প্রায় ২০ জন নাগরিক নিহত হয়েছিল এবং এখানে এই জিম্মিদের উদ্ধার করতে গিয়ে আমাদের ২ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। এই সন্ত্রাসী হামলায় ৯ জন ইটালির নাগরিক, ৭ জন জাপানি নাগরিক নিহত হয়েছে, একজন আমেরিকান, একজন ইন্ডিয়ান। এই ঘটনার পরে যেই অপারেশন থান্ডারবোল্ট শুরু করে বা যৌথ বাহিনী, সেই অভিযানে যারা এই সন্ত্রাসী হামলা পরিচালনা করেছিল সেই সকলেই নিহত হয়েছিলেন এবং তাদের পরবর্তীতে তাদের নাম পরিচয় সিডিডিসি তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে সক্ষম হয়। এই হামলার পরবর্তীতে যে মামলা রুজু হয় গুলশান থানায়, সিডিডিসি সেই মামলার তদন্তভার পায় এবং তদন্ত শুরু করে খুব অল্প সময়ের মধ্যে, আমি বলবো এটা বিশ্বের সন্ত্রাসবাদের ইতিহাসে একটি অন্যতম সফলতা, যে খুব অল্প সময়ের মধ্যে এই হামলার জড়িত সকল মাস্টার মাইন্ডদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। এর সাথে জড়িত যারাই ছিল, যারা অর্থদাতা, অস্ত্রদাতা, যারা আইইডি সরবরাহ করেছিল, যারা গ্রেনেড বানিয়েছিল, যারা প্রশিক্ষণ দিয়েছিল, সকলকেই কিন্তু শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে সিডিডিসি দেশব্যাপী অভিযান শুরু করে এই জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং আপনারা দেখেছেন ওই সময় সিডিডিসি সারা দেশে একাধিক আস্তানা শনাক্ত করেছে এবং সেই আস্তানায় হাই রিস্ক অপারেশন করেছে এবং এই অপারেশন করতে একটা সময় সিডিডিসি এই সংগঠনের সকল শীর্ষ জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী যারা এই সংগঠনের শীর্ষ পর্যায়ে ছিল, আইদার তাদেরকে গ্রেপ্তার করেছে অথবা তারা বিভিন্ন পুলিশি অভিযানে বা সোয়াট অভিযানে তারা নিহত হয়েছেন এবং এর সাথে জড়িত যারা এই অভিযান, এই ৮ জন সদস্য, ৮ জন জঙ্গি যা তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে খুব অল্প সময়ে অভিযোগপত্র দাখিল করেছে এবং আপনারা জানেন এর পরে হলি আর্টিজানের হামলার পরে যেই অভিযানগুলো দেখেছেন সেটি কিন্তু সিডিডিসির বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জঙ্গি আস্তানায়। জঙ্গি সংগঠনগুলো আর কোনো এরকম কোনো সন্ত্রাসী হামলা চালাতে পারেনি এবং সিডিডিসি তাদের সক্ষমতা এইভাবে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছিল। তাদের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ককে বিধ্বস্ত করে দিতে সক্ষম হয়েছিল এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে তাদের যে সিম্পাথাইজার ছিল বা তাদের যে সহযোগী ছিল অধিকাংশকেই আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। আপনারা দেখবেন যে ২০২১ সালের পরে, এখন ২৪ সাল, ২০২১ সালের পরে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে নাই। জঙ্গিরা তাদের সক্ষমতা প্রকাশ ঘটায় কিন্তু তাদের এরকম হামলার মাধ্যমে তাদের টার্গেট যারা আছে তাদের টার্গেট অডিয়েন্সকে হামলার মাধ্যমে বা স্থাপনায় হামলার মাধ্যমে তাদের সক্ষমতা প্রকাশ করে এবং আমরা এটুকুকে আশ্বস্ত করতে চাই যে তাদের নেটওয়ার্ক আমরা বিধ্বস্ত করে দিয়েছি এবং বর্তমানে জঙ্গিবাদের পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে আছে। বাইরের দেশগুলিতে দেখি যে বিভিন্ন ধরনের জঙ্গি বা সন্ত্রাসী হামলার জন্য বিভিন্ন ধরনের অ্যাকশন বা বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হয়। তো এই কৌশলকে আমরা কি আমাদের সাথে কি শেয়ার করা সম্ভব কিনা? অবশ্যই। আপনি যে দেখছেন আমরা শুধু এই যে অপারেশনের মাধ্যমেই যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে সেটা যেমন সত্য, ঠিক একইভাবে মানুষ সচেতন হচ্ছে, আমাদের জনগণ সচেতন হচ্ছে। তারা পুলিশ বাহিনীকে, সিডিডিসিকে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সহায়তা করছে।
আমরা এই জনগণকে সচেতন করার জন্য দেশব্যাপী আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাই। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশকে একটি প্রজেক্টের অনুমোদন দিয়েছেন। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নিয়ন্ত্রণ প্রকল্প, সেই প্রকল্পের আওতায় কিন্তু আমরা সারা দেশব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছি। ইতিমধ্যে আমরা প্রায় 60টির মতো জেলায় এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি এবং সেই ক্যাম্পেইনে সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু আমরা ইনভলভ করি, সকল জনপ্রতিনিধি, সকল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দিস পার্টিকুলার ডিস্ট্রিক্ট, লাইক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে সুশীল সমাজ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্র শিক্ষক, তারপরে যেমন আমরা গ্রেপ্তার করার পরে আমরা জেলখানায় প্রেরণ করি, সেই কারা কর্তৃপক্ষের বা কারাগারের সদস্যদেরকেও আমরা এ বিষয়ে প্রশিক্ষণ দিই যে কারাগারের এই জঙ্গিদের প্রতি কীরকম আচরণ করবে বা জঙ্গিদের আচরণ কীরকম। এই সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে নতুন করে যাতে কোনো সদস্য রেডিকালাইজড না হয়। যেমন সন্ত্রাসবাদের প্রাথমিক ধাপ হচ্ছে রেডিকালাইজড হওয়া, এবং নতুন কোনো সদস্য যদি রেডিকালাইজড না হয়, আমরা যদি এই রেডিকালাইজড হওয়া বন্ধ করতে পারি, তাহলে আমরা সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে বলে আমরা বলতে পারবো। এবং সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে। আপনার সন্তানটি যদি জঙ্গিবাদে আর না জড়ায়, আমার প্রতিবেশী সন্তানটির জঙ্গিবাদে জড়ানোর লক্ষণ যদি আমরা উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি যে তার আচরণের মধ্যে কোনো পরিবর্তন আসছে, এবং সেটা যদি আমাদেরকে জানানো হয়, তাহলে আমরা কিন্তু পরিবারও শুরু থেকে তার এই আচরণগত পরিবর্তন লক্ষ্য করে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে পারবে, অথবা আমাদের সহায়তা নিতে পারবে। এই আমাদের অভিযান, পাশাপাশি এই জনগণ সচেতন হওয়া, এই যে বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এই দুইটি ইফোর্টের, হার্ড অ্যাপ্রোচ এবং সফট অ্যাপ্রোচের সম্মিলিত ফলাফল হচ্ছে আজকের এই বাস্তবতা। স্যার, আমরা কনফ্লিক্ট রেজুলেশনের ক্ষেত্রে বা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে চাইল্ড ডেভেলপমেন্ট আমরা বলি, অনেক সময় যে পরিবার থেকেই একটা শিক্ষা তৈরি হয় বা পরিবারে আমরা, তো আপনি কী ধরনের স্টেপ আমাদের পরিবারের পরিবারের জন্য দিবেন, বাবা মাদের জন্য বা আত্মীয় স্বজনের জন্য, যে তাদের পরিবারে জঙ্গি বা সন্ত্রাসী যেন তৈরি হয়, কী কী স্টেপ নিতে পারে বাবা মারা বা আত্মীয় স্বজনরা? দেখেন, একটা ছেলে বা একটা তরুণ যুবক যখন জঙ্গিবাদে জড়ায় বা উদ্বুদ্ধ হয়, তার মধ্যে কিন্তু বাহ্যিক কিছু পরিবর্তন দেখা যাবেই। এটা ইটস ভেরি ন্যাচারাল। আমরা বিভিন্ন সময় এই অভিযান করে বা যারা সন্ত্রাসী হয়ে গিয়েছে, যারা জঙ্গি হয়ে গিয়েছিল, তাদের ইন্টারোগেশন করে আমরা তার আগের বৈশিষ্ট্য এবং তার ওই সময়কার আচরণ অ্যানালাইসিস করে আমরা কিন্তু স্পষ্ট একটা পার্থক্য পেয়ে যাই। হঠাৎ করে দেখবেন তার সন্তানটি মধ্যে আচরণ পরিবর্তন লক্ষ্য করবে। যেমন সে সারাদিন রুমের দরজা বন্ধ করে বসে থাকবে, সে তার পুরাতন বন্ধুবান্ধবদের এড়িয়ে চলবে, সে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিবে, সে তার পড়াশোনার প্রতি তার মনোযোগ থাকবে না, সে সারাদিন তার উগ্রবাদী বই পুস্তক বা উগ্রবাদী লেখার প্রতি তার ঝোঁক থাকবে, সে সারাদিন সাইবার স্পেসে এগুলোই খোঁজ করতে থাকবে, এবং সে নামাজ কালাম পড়া শুরু করবে। এবং এইটাই হচ্ছে আমাদের হঠাৎ করে যদি একটা ছেলে নিয়মিত নামাজ পড়া শুরু করে, এটা আমাদের অভিভাবকরা মনে করে তার ছেলেটা আরও ভালো হচ্ছে, কিন্তু এর মাধ্যমে একটা সময় তার চরিত্রের মধ্যে, তার আচরণের মধ্যে খুব অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড লক্ষ্য করা যাবে। সে পরিবারের সদস্যদেরকেও তার এই আদর্শ বা তার আইডিওলজিতে আনার জন্য সে চেষ্টা করবে। এক পর্যায়ে সে বল প্রয়োগ করবে। তার ফ্যামিলির মধ্যে যদি কোনো রিক্রিয়েশনাল ইনস্ট্রুমেন্ট থাকে, সে সাপোজ টিভি থাকতে পারে, সিডি প্লেয়ার থাকতে পারে বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, সে এগুলা থাকতে দিবে না।
তারপরে সে তার পরিবারের ফিমেল মেম্বারদের, তার বোন, তার মা বা অন্য কেউ যদি থাকে তাদেরকে সে পর্দা করার জন্য বাধ্য করবে, এরকম কিছু আচরণ তার চরিত্রে বা তার বাহ্যিক আচরণ এটা প্রকাশ পাবেই। তো এটা যদি শুরুতেই তার ছেলেটি কি করছে সারাদিন রুমের দরজা বন্ধ করে, সেটা যদি সে তার বাপ মা শুরু থেকেই নজরদারিতে আনে বা তাকে তার সাথে কথা বলে, হয়তো তাকে এই থেকে দূরে রাখা সম্ভব। স্কুলের শিক্ষক যদি দেখে যে তার ছাত্রটার মধ্যে এরকম কোনো বাহ্যিক পরিবর্তন, ছাত্রের সাথে ওই শিক্ষক কথা বলতে পারে যে তার প্রবলেম নিয়ে বা তার এই এরকম আচরণের পরিবর্তনের কারণ সম্পর্কে তার সাথে কথা বলতে পারে। বা যদি সে একটা পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হিজরত করার আগেই সে স্থানীয় থানা পুলিশের সহায়তা নিতে পারে, সিডিডিসির সহায়তা নিতে পারে। সুতরাং এই সার্ভিলেন্স বলেন বা এই নজরদারিটা আসলে প্রত্যেকটা পরিবার থেকেই আমাদের করা উচিত। স্যার, আপনি একটা যে বিষয়টা বলছেন যে হুট করে দেখা যায় ইসলামিক মেন্টালিটিতে চলে আসছে, এখন আমাদের যে কান্ট্রি ইসলামিক একটা পরিমণ্ডলে আপনিই বলছিলেন যে বাবা মা এই জিনিসটা অনেক বেশি নেয়, হ্যাঁ আমার ছেলেটা তো নামাজ পড়বে। তো এটা ধরেন আমরা যদি প্রেজেন্টেশনের জায়গায় আমরা বলি, তো অনেকে কিন্তু এটাকে অন্যভাবেও যখন না, এটার সাথে সাথে এই যে অন্যান্য যে আরো সাপোর্টিং যে সকল আচরণের কথা বললাম সেটাও তার মধ্যে আসবে। নামাজ পড়া অবশ্যই, ইসলামের প্র্যাকটিস করা অবশ্যই ভালো এবং তার আচরণ নমনীয় থাকবে, কিন্তু এর পাশাপাশি সে তার সকল পুরাতন বন্ধুবান্ধব অ্যাভয়েড করবে। পুরাতন বন্ধুবান্ধবের সাথে সে মিশবে না। হঠাৎ করে নামাজ পড়লে সে স্কুলে যাওয়া বন্ধ করার দরকার নেই, সে একসময় স্কুল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিবে। শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও সে তার ক্লাসমেটদের সাথে কোনো কথাবার্তা বলবে না, সে একা একা থাকবে। পাশাপাশি তার রিক্রিয়েশনাল যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো বাসায় থাকতে দিবে না। তারপরে অন্যান্য সদস্যদের সে পর্দা করতে বাধ্য করবে। সে সারাদিন তার সাইবার স্পেসে যাদের সাথে যোগাযোগ হয়েছে, তার রিক্রুটার বা তার ওই জঙ্গিবাদের তার যে অন্যান্য সহযোগী, তাদের সাথেই সে সারাদিন সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেটা অবশ্যই সাইবার স্পেসে। একটা সময় আসবে যখন সে এই পর্যায়ে যেতে 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 একদম ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয়ে যায়, একটা সময় সে বাসা থেকে বের হয়ে যায়। বাট বাসা থেকে বের হয়ে এই রেডিকালাইজড হওয়া বা উদ্বুদ্ধ হওয়া থেকে শুরু করে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হওয়া পর্যন্ত একটা অনেক সময় নেয়। এই সময়টাতে যদি আমরা পরিবারের পক্ষ থেকে ওই সন্তানটির এই আচরণ বা এই আচরণগত পরিবর্তন অ্যানালাইসিস করে তার সাথে কথা বলি, অবশ্যই তাকে এই বিপজ্জনক পথ থেকে ফিরে রাখা সম্ভব। জঙ্গি বা সন্ত্রাসী আমাদের আশেপাশেই থাকে, মানে এই যে তৈরি হয়, তো আমরা দেখা যায় যে অনেকে ভয়ে বা আতঙ্কে বলতে পারি না, বা বললে আমাদের কোনো সমস্যা আছে কিনা, নাম প্রকাশ করলে আবার আমাদের উপরে কোনো প্রবলেম আসে কিনা, এই জায়গাটার থেকে মানে এই ভয়টা কাটানো, এই জায়গায় আপনারা কি ভূমিকা পালন করছেন, আর কি করলে আমরা আসলে আপনাদের কাছে এই তথ্যটা পৌঁছাতে পারবো বা এই বিষয়গুলো? থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার মানে প্রতিবেশী, আপনার পরিবারে যদি কেউ এরকম উগ্রবাদের দিকে ধাবিত হয়, বা আপনি দেখতেছেন আপনার সমাজে নতুন কোনো আগন্তুক, আপনি কখনোই তাকে এই অঞ্চলে দেখেন নাই, সে হঠাৎ করে আপনার এলাকায় মহল্লায় এসে বাসা ভাড়া নিয়ে থাকতেছে এবং তার এটাও বিশ্লেষণের দাবি রাখে। এটা যদি আমাদের যে এটাও আমরা ওই অভিজ্ঞতা থেকে বা ইন্টারভিউশনের মাধ্যমে জেনেছি, আপনি সে বাসা ভাড়া নিবে ঠিকই, বাট সে ওই ওই অন্য কোনো ভাড়াটিয়ার সাথে সে মিশবে না। তার বাসায় কোনো ফার্নিচার থাকবে না, ক্ষেত্র বিশেষে খুব মিনিমাম ফার্নিচার থাকবে, কারণ তারা এমনভাবে প্রস্তুতি নিয়ে থাকে যে যে কোনো সময় তারা যাতে বাসা ছেড়ে চলে যেতে পারে। তার বাসায় কোনো এরকম রিক্রিয়েশনাল ইনস্ট্রুমেন্ট থাকবে না। তার বাসাতে সারাদিন পর্দা লাগানো থাকবে, একদম ভুলেও তারা পর্দা খুলবে না। কারণ আরেকটা বিষয় হলো তার বাসায় সিলিং ফ্যানও তারা রাখে না। তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা টেবিল ফ্যান বা অন্য কোনো ফ্যান ইউজ করে। তারপরে তারা বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে তারা সঠিক এনআইডিটা বাড়িওয়ালার কাছে দেবে না। এখন জানেন যে বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে তার
এনআইডি সাবমিট করতে হয়, সে নকল এনআইডি দিবে। আর কোনো যেই নাম্বারটা দিবে সেই নাম্বারটা দিয়ে শুধু তারা ওই পারপাসে ইউজ করবে, অন্য কোনো পারপাসে সে ইউজ করবে না। দেন সে যদি ওই বাসায় কোনো কর্মজীবী কেউ থেকে থাকে, ফ্যামিলি সহ উঠলো সাপোজ, সে খুব ভোরে বাসা থেকে বের হয়ে যাবে, আবার অনেক রাতে সে বাসায় চলে আসবে। এই আচরণগুলো দেখলেই কিন্তু প্রতিবেশী বা ওই বাড়ির অন্যান্য যারা ভাড়াটিয়া বা বাড়িওয়ালা, সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে এটা তো একটা কমন আচরণ না, কমন বিহেভিয়ার না। এই খুব ইজিলি তাদের এই আচরণ যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বোঝা সম্ভব যে সে কোনো উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত। এবং এরকম কোনো কিছু যদি কেউ দেখে বা কেউ উপলব্ধি করে, আমাদের হ্যালো সিটি অ্যাপস আছে, হ্যালো সিটি অ্যাপস, এই অ্যাপসের তার সকল পরিচয় গোপন রেখে সে আমাদের মেসেজ দিতে পারে, সে আমাদের ফোন করতে পারে, বা তাই সেই ক্ষেত্রে তার ফোন নাম্বারটাও আমাদের ওপেন থাকবে, ডিসপ্লে হবে না। সুতরাং এই হ্যালো সিটি অ্যাপসের মাধ্যমে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারে। সুতরাং বাট সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে, এবং সে যদি দ্রুততম মাধ্যমে হ্যালো সিটি অ্যাপ আমাদের আছে, সেই অ্যাপসের মাধ্যমে তারা আমাদের যে কোনো ধরনের এরকম কোনো আনন্যাচারাল কোনো কিছু যদি তারা দেখে আমাদেরকে জানাতে পারে। জঙ্গি হওয়ার একটা কাহিনী আপনি শুনতে পারেন। এই কয়েকদিন আগেই আমাদের একটা টিম অ্যারেস্ট করেছে। সে মেধাবী ছাত্র ছিল, মেধাবী ছাত্র। বাপ মায়ের প্রত্যাশা ছিল সে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা মেডিকেলে সে চান্স পাবে। তার ফ্রেন্ডরা যারা তার সহপাঠী ছিল, তাদেরও প্রত্যাশা ছিল যে সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো যখন সে ইন্টারমিডিয়েট পাস করলো, তার রেজাল্টও ভালো ছিল, বাট ভর্তি পরীক্ষা যখন দিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, সে আর কোথাও চান্স পায় নাই, কোথায় চান্স পায় নাই। বাট তার যে বন্ধুবান্ধব ছিল তারা অধিকাংশই ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সে চান্স না পাওয়াতে আর বাই দিস টাইম তার ফ্যামিলির সাথেও তার একটু দূরত্ব ছিল। দূরত্ব ছিল মিনস বাবা মা তার সাথে খুব অতটা কোঅপারেটিভ ছিল না। তার মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা চলে আসে। নিঃসঙ্গতা ভর করলে সে এই সাইবার স্পেসে এরকম বিভিন্ন জায়গায় সার্ফিং করতে থাকে। এর মধ্যে সে একটা সময় একটা পোস্ট সে পড়ে, যেখানে এই ইসলাম সম্পর্কিত বা জিহাদ সম্পর্কিত অনেক কথাবার্তা লেখা ছিল। সে ওইটাতে লাইক দেয়। লাইক দিলে ও আদার এন্ড থেকে তার পোস্টটাকে লাইক না একটা কমেন্ট, লাইক না একটা কমেন্টস করেছেন, তার সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করে তার সাথে আস্তে 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 ঘনিষ্ঠতা গড়ে তোলে। তারপরে দুইজনের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান করে। তারপরে তারা দুইজনে একটা সিক্রেট গ্রুপে চলে যায়। তখন আর ওই সাইবার স্পেস বা ওপেন স্পেস তাদের জন্য থাকে না। এরপরে সে যখন দুইজনের বিশ্বস্ত হয়ে যায়, বিশ্বস্ত হলে তাকে তাদের সেই সিক্রেট গ্রুপ যেটার মাধ্যমেই তাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করে, সেই এনক্রিপ্টেড অ্যাপসে তারা চলে যায়। এবং যেহেতু সে মেধাবী ছিল, অল্প দিনের মধ্যেই সে তাদের অনেক বড় বিশ্বস্ত হয়ে যায়, এবং তাদের একটা উইংয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। এবং দায়িত্ব দিতে দিতে সে একটা ভয়ঙ্কর কিছু করার জন্য পরিকল্পনা করছে এভাবেই। এবং আমরা কালকেও একটা লেখা পড়তেছিলাম, আসলে তরুণ যুবকদের একটা এই জঙ্গিবাদে বা উগ্রবাদে জড়ানোর একটা বড় কারণ হচ্ছে নিঃসঙ্গতা এবং তাদের নতুন কিছু করার আগ্রহ, নতুন কিছু করার ঝোঁক। সুতরাং এই বিষয়টাও আমাদের পরিবার থেকে খেয়াল রাখা দরকার।